প্রিয় দর্শক, ভিশন 24 টেলিভিশন চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান আলাপে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিনা চৌধুরী। সমসাময়িক বিষয়াবলী এবং তার পেছনের কারণ এবং এই কারণগুলোর সামান্য বিশ্লেষণ নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন। দর্শক, আমাদের আজকের বিষয় ইরান। বেশ কয়েক মাস ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। সেই উত্তপ্ত পরিবেশটি শনিবার বিস্ফোরণে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে ইরানকে, প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পৃথিবীর রাজনৈতিক পরিবেশ আসলে কোন দিকে যাচ্ছে? আমরা কি আরেকটা বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করব? এসব বিষয় নিয়েই কথা বলবো আজকে। আমাদের সাথে আছেন ভিশন 24 টেলিভিশন চ্যানেলের চিফ এডিটর গাজী সালাউদ্দিন মাহমুদ মিম। মিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং তোমাদেরকে আমাদের আজকের আলাপে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ আপা। ধন্যবাদ। দর্শক, আমরা ইরান নিয়ে আলোচনা করব। তো ইরান নিয়ে আলোচনা করতে গিয়ে শুরুতেই আমরা আসলে জানতে চাইব যে ইরানে কিভাবে আজকের এই পরিবেশটি তৈরি হলো। গত ৩৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং যুক্তরাষ্ট্রের এই হামলায় তার মৃত্যু হয়েছে। তার এই মৃত্যুটি অবশ্যই দুঃখজনক, কিন্তু শুরুতেই আমরা জানতে চাইব আয়াতুল্লাহ আলী খামেনির কিভাবে ধীরে ধীরে ইরানের একজন শীর্ষ নেতা হয়ে উঠেছেন এবং কিভাবে তিনি বিশ্বের রাজনৈতিক দরবারে আজকে ইরানের এই পরিবেশটাকে নিয়ে গিয়েছেন। অসংখ্য তো ধন্যবাদ আপা। সেটা হচ্ছে 1979 সালে আমরা জানি যে ইরানে যে বিপ্লব হয়, যেটাকে বেশিরভাগ মানুষ ইসলামী বিপ্লব বলে প্রচার করে, সেই বিপ্লবে আমি কিন্তু আগে একটা আলোচনা আমরা বলেছি এটা ইসলামী বিপ্লব আমরা যতখানি না বলি, আসলে বিষয়টা তা না, এর পেছনে আরও অনেক কারণ উপকরণ আছে। মূলত এটাকে ইসলামী বিপ্লব দিয়ে আহ, পশ্চিমা মিডিয়া ইরানকে ব্যাকফুটে নেওয়ার যে একটা সাইনবোর্ড, সেটাই মূলত বলা হয়। এর অবশ্য অনেক কারণ আছে এবং কারণগুলো ইরানেরই সৃষ্টি। এনিওয়ে, তখন আয়াতুল্লাহ খমেনি তখন বিদেশ থেকে এসে ক্ষমতা দখল করেন 1979 সালে। তারপরে এই যে ইরানের যে তখন ইরান ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তর হয় এবং ইরানের যে সিস্টেমটা, সরকার গঠনের এবং সরকার পরিচালনার সিস্টেমটা, সেখানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকলেও মূল ক্ষমতা থাকে একজনের হাতে, তাকে বলা হয় শীর্ষ নেতা। আয়াতুল্লাহ খমেনি সেটা ছিলেন এবং তাদের নিয়ম হচ্ছে যিনি শীর্ষ নেতা থাকেন তিনি জীবিত অবস্থায় পরবর্তী শীর্ষ নেতাকে নির্বাচন করে যান। এখন সেই অনুযায়ী যখন আয়াতুল্লাহ খমেনি বয়স 86 বছর, তখন উনি খুবই অসুস্থ এবং 86 বছর মানে যে কোনো দিন উনি মারা যেতে পারেন। এবং তখন কিন্তু আপনার পরবর্তী নেতা হিসেবে একজনের নাম তখনও প্রস্তাব করা হয়। তখনও কেউ তখনও কেউ নির্বাচিত হননি না, এবং তখন কোনো নির্বাচিত প্রস্তাবনা হয়েছিলেন। পাওয়া যায়নি না না, নাকি? তখন নির্বাচিত হয়েছিলেন। ওনার নাম হচ্ছে হোসেন আলী মন্তাজারি। হোসেন আলী আচ্ছা, মন্তাজারি, আচ্ছা। ওনাকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু হোসেন আলী ইরানের যে ট্র্যাডিশনাল যে আপনার অ্যাগ্রেসিভ এবং কঠোর যে শাসনতান্ত্রিক মনোভাব, উনি ওটার প্রতিপক্ষে ছিলেন। উনি ঠিক ওরকম ছিলেন না। উনি ছিলেন একটি স্বাধীনতা চেতা, উদার মানবাধিকারপন্থী একজন নেতা। আচ্ছা। এবং ইরান ইরাক যুদ্ধের পর পরাজিতদের, বিশেষ করে বামপন্থীদের যেভাবে ফাঁসি দেওয়া হয়, এটা তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। কারণ তিনি, তার কাছে মানবাধিকারের গুরুত্ব ছিল অনেক। কিন্তু ইরান আচ্ছা। যেভাবে শাসিত হচ্ছে এবং ইসলামী বিপ্লবের পরে ইরান যেভাবে শাসিত হচ্ছে, সেইটার সঙ্গে তার ওই স্পিরিটটা যায় না বলেই আয়াতুল্লাহ খমেনি সেটা মনে করেছেন। এবং উনি মারা যাওয়ার 2 মাস আগে উনি একটা ঘোষণার মাধ্যমে তার ওই পদটা বাতিল করে যান। আচ্ছা। ওকে। বাতিল বাতিল করা যাওয়ার পর উনি মারা যান নতুন কাউকে নির্বাচিত করার আগেই। তাহলে কি হইল? নতুন কাউকে নির্বাচন করা হলো না। তখন একটা শূন্যতার মধ্যে পড়ে আসলো। তখন আর কি এই আলী খমেনির নামটা চলে আসে। আলী খমেনি কিভাবে নামটা আসে? এখানে হচ্ছে কি, শীর্ষ নেতা হওয়ার জন্য তাদেরকে যেটা বলা হয়, দেখবেন ওদের নামের সঙ্গে আয়াতুল্লাহ আছে। আয়াতুল্লাহ হচ্ছে একটা পদবি। পদবি, এটা হচ্ছে আয়াতুল্লাহ is not their first name. না, আয়াতুল্লাহ পদবি। এখন কি ওদের যে ধর্মীয় নেতা, এটা শিয়া মুসলমানদের মধ্যে যে শিয়ার রুটটা আছে,
শিয়া হুম, ধারাটা আছে, সেই শিয়া ধারাটা ধর্মীয় নেতা দ্বারা পরিচালিত হয়। হুম, এবং সেক্ষেত্রে সবার সর্বশেষ যে ৩টে স্তর, মানে সর্বোচ্চ ৩টে স্তর, প্রথম একদম টপ স্তর যেটা, সেটাকে বলা হচ্ছে গ্র্যান্ড আয়াতুল্লাহ। হুম। তার ঠিক নিচে হচ্ছে আয়াতুল্লাহ এবং তার নিচে হচ্ছে হুজ্জতুল ইসলাম। ওকে। এখন কথা হচ্ছে শীর্ষ নেতা হওয়ার জন্য তাকে অবশ্যই গ্র্যান্ড আয়াতুল্লাহ হতে হবে। আচ্ছা। এখন যখন উনি মারা যান, মারা যাওয়ার হুম, হুম, সময় তো কাউকে নির্বাচিত করে যান নাই, আলী হুম, খমেনি ছিলেন হচ্ছে হুজ্জতুল ইসলাম। হুম, হুম। তার মানে সে আসলে ওখানে যাওয়ার মতো যোগ্যতা তার নাই। এবং ওই মুহূর্তে এই আলী খমেনি ছিলেন ইরানের প্রেসিডেন্ট। আচ্ছা। এবং আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, 1981 সালে কোনো এক জুম্মার নামাজের পর প্রশ্নোত্তর পর্ব চলার সময় এক ভদ্রলোক একটা টেপ রেকর্ডার সামনে রেখেছিলেন হুম, তার হুম, আহ, তার ওই বয়ান রেকর্ড করার জন্য। কিন্তু ওই টেপ হুম। রেকর্ডারটা আসলে ছিল একটি বোমা। ওকে। এবং ওই বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হয়ে আলী খমেনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এবং উনি যে হুম, বেঁচে হুম, যাবেন এটা কেউ ধারণা করতে পারে নাই। এবং আপনি খেয়াল করে দেখবেন আলী খমেনি সবসময় বাঁ হাত নাড়ায় কথা বলতো। হুম, হুম। তার কারণ ছিল তার ডান হাতটা অবশ ছিল, আচ্ছা, মানে এক হাতে ছিলেন। আচ্ছা। এবং ওই সময় ওনার ওই ডান হাতটা অবশ হয়ে যায় এবং ওনার হুম, হুম। অনেকগুলো স্নায়ু মরে যায়। আচ্ছা। এইভাবে উনি সার্ভাইভ করেন। এবং পরবর্তীতে তার 2 মাস পরে ইরানে আরেকটা বোমা বিস্ফোরণ হয়, সেখানে প্রধান বিচারপতি সহ মনে হয় 70-72 জন 73 জন খুব সম্ভবত মারা যায়। হুম, হুম। এবং তার উপরে আপনার এই কারণে উনি বেঁচে থাকেন। বেঁচে থাকার পরে আলী খমেনিকে বলা হতো আহ, জীবন্ত শহীদ। মানে এত কিছু আচ্ছা। পরে মরে মানে শহীদ তো মারা গেলে শহীদ হয় ইসলামের পয়েন্ট হুম, অফ হুম, ভিউতে। কিন্তু উনি হুম, হুম, মারা যান নাই, কিন্তু উনি মারা যাওয়াতে উনি যে বেঁচে আছেন এটা মিরাকল। এই হুম, জন্য হুম। ওনাকে বলা হতো জীবন্ত শহীদ। আচ্ছা, আচ্ছা। দ্যাটস ফলে ইন্টারেস্টিং। উনার একটা গ্রহণযোগ্যতা, একটা জায়গা তৈরি হয়। আচ্ছা। ওই সময় যে আপনার ছিলেন, আর্মির প্রধান ছিলেন, আমি ওনার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ভুলে গেছি। উনি একটা গেম খেলেন। উনি হুম, হুম, বলেন যে আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার আগে হুম। ইনা আলী খোমেনির কথা বলে গেছেন। আচ্ছা। এটা কি গেম ছিল না এটা আসলে সত্যি ছিল? মানে এটা আ এটা আয়াম পরবর্তী আয়াতুল্লাহ খোমেনি কি আসলেই আলী খামেনির কথা বলে গিয়েছিলেন না? এটা কেউ জানে না, কিন্তু ওই রাফসানজানি, উনার নাম ছিল আচ্ছা। রাফসানজানি। রাফসানজানি রাফসানজানি যিনি বলেছেন যে হুম, বলেছেন যে হুম। উনি তাকে বলে গেছেন। সেই হিসেবে রাফসানজানি যে ইচ্ছাটা ছিল, সে মনে করছিল আলী খোমেনিকে সামনে দিয়ে সেই আসলে কলকাঠি নাড়াবেন। আচ্ছা। কিন্তু আলী ওকে। খোমেনি তো পোড় খাওয়া একজন রাজনীতিবিদ এবং হুম, ধর্মীয় হুম, নেতা অবশ্যই। সে গ্র্যান্ড আয়াতুল্লাহ না হলেও তার কাছাকাছি তো। হুম, হুম। এবং আলী খোমেনির ওই যে অসুস্থতা হওয়ার পর সে প্রচুর বিদেশি সাহিত্য পড়ছেন। এবং আপনি জানেন যে ইরানিরা কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে কিন্তু খুব রিচ। ওরা শিল্প সাহিত্যের সাহিত্য কদর কিন্তু ওদের সাহিত্য অনেক। এবং আমি শুনেছি যে আয়াতুল্লাহ আলী খামেনি নিজে কবিতা লিখতেন ইয়েস, এবং তিনি উনি কবিতা পৃথিবীর অনেক উপন্যাস পড়েছেন দেশ এবং বিদেশের এবং সাহিত্যে তার পড়াশোনা রাইট, অসামান্য। অনেক হুম, হুম, রাশিয়ান উপন্যাস উনি ফার্সিতে অনুবাদ করেছেন। হুম, হুম। ফলে উনার ইন্টেলেকচুয়াল লেভেলটা কিন্তু আপনি ফেলে দেওয়ার মতো না। এবং আচ্ছা। ইরানিরা কিন্তু, ইরানিদের আমরা যতই হিজাব পরা কিংবা আপনি এই আলখেল্লা পরা দেখেন না কেন, ওরা হুম, কিন্তু হুম। কালচারালি ভেরি সাউন্ড এবং খুব শিক্ষিত। কারণ ওদের আপনি স্বাভাবিকভাবে ওদের 5,000 বছরের ইতিহাস, অবশ্যই, এটা ফেলে দেওয়ার মতো না। আরেকটা জিনিস এখানে অবশ্যই। আমি বলে রাখি, ইরান কিন্তু এমন একটা দেশ দেখেন, ইসলামী ইসলাম ধর্মের বিস্তারের পর সৌদি হুম, আরব হুম, থেকে যখন ইসলাম যেদিকেই গেছে, মিশর এদিকে, এদিকে ইরান, সব জায়গায় হুম, কিন্তু হুম। তাদের ভাষাটা কিন্তু আরবি হয়ে, ইরাকের ভাষাও কিন্তু আরবি। কিন্তু কিন্তু খেয়াল ইরানের করেন, ভাষা ইরান ফার্সি কিন্তু ধর্মটা গ্রহণ করেছে কিন্তু কালচারটা গ্রহণ করে নাই। হ্যাঁ, জালালউদ্দিন রুমির দেশ সেখানে ফেরদৌসি, কবিতা জালাউদ্দিন রুমি, মির্জা গালিবের দেশ হচ্ছে ইরান। ইরান। তো সেই তা 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 ইরানের যে আমরা হুম, হ্যাঁ। সেই এক তো সেই দেখেন সেই ইরানে আয়াতুল্লাহ আলী খামেনিরও মনে যথেষ্ট সাহিত্যের প্রতি ভালোবাসা মোট ছিল, কথা তার ফিলোসফি অনুরাগ ছিল ইন্টেলেকচুয়াল সেটা লেভেলটা অনেক হাই। সেটা হ্যাঁ, আচ্ছা। তারপর সেইখান উনি থেকে কিভাবে এলেন? পরবর্তীতে তখন সংবিধান পরিবর্তন করা হয়। সংবিধান পরিবর্তন করে ওই গ্র্যান্ড আয়াতুল্লাহ হতে হবে, ওই অপশনটা বাদ দেওয়া হলো। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, গ্র্যান্ড আয়াতুল্লাহ কাকে বলা হয়? গ্র্যান্ড আয়াতুল্লাহ কে? গ্র্যান্ড আয়াতুল্লাহ হচ্ছেন তিনি যিনি ইসলাম ধর্ম সম্পর্কে মন্তব্য করতে পারেন এবং সেটা মানুষ পালন করবে। মানে অনেকটা ওকে। আমাদের দেশে ফতুয়ার মতন। রিফরমেশন মানে উনি হ্যাঁ, ইসলামের রিফরমেশন দিতে পারবেন দিতে এবং পারবেন মানুষ সেই সেটা মানতে বাধ্য মানতে থাকবে। মানতে মানুষ সেটা মানে, বাধ্য না, মানুষ উইলিংলি মানে ইরানে। ওকে। সো দেখেন আপনি তাহলে ইরানে কি? ইরানকে আপনি যতই
মুসলিম কান্ট্রি বা মুসলিম একরোখা দেশ বলে না, ইরান কিন্তু দুইটা সত্তা নিয়ে চলে কিন্তু। হুম, একটা হলো ইসলামিয়াত, ইসলাম, আর একটা কিন্তু তাদের নিজস্ব কালচার, দুটো কিন্তু প্যারালালি চলে। আপনি তো জানেন যে ইরানে কিন্তু এখনো তাদের নববর্ষ নওরোজ খুব ঘটা করে পালন হয়। হুম, আপনি কাজী নজরুলের গান যদি শুনেন, বুলবুলে নীরব নার্গিস বনে, ওখানেও কিন্তু নওরোজ শব্দটা আপনি পাবেন। হুম। সো শব্দটা নওরোজ, আছে। হ্যাঁ আমরা নওরোজ অনেক কিন্তু আমরা আমরা ফার্সি ভাষা থেকে অনেক শব্দ বাংলাতে অ্যাডাপ্ট করেছি অ্যাডপ্ট বিদেশি করেছে। ভাষা। বিশেষ করে নওরোজ হচ্ছে নরওয়েজ ইরানের সেই নতুন আদি নিউ ইয়ার। নিউ ইয়ার, সেটা তারা এখনো খুব হুম, ঘটা করে পালন করে। তার মানে ওকে। তারা কিন্তু হিজরি পালন করে না, হুম, নওরোজ হুম। পালন করে। তারপরে তারা আচ্ছা। ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছে, বাট তাদের সংস্কৃতিকে বর্জন না করে। হুম, হুম। ফলে আপনি তারপরে ইরানকে, আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে হ্যাঁ, আজকের পর্যায়ে এলেন সে এখন বিষয়ে আমরা আয়াতুল্লাহ ফেরত আলী যাই। আমরা খমেনি, এই বিষয়টা নিয়ে পরে কথা বলব। হ্যাঁ আয়াতুল্লাহ পরে আলী আমার খমেনি, একটা সেগমেন্ট আছে যেখানে আমি ওকে, তোমাকে এগুলো জিজ্ঞেস আয়াতুল্লাহ করব। আলী খমেনি তখন তো ওই সংশোধনীর বলে সে সর্বোচ্চ ধর্মীয় নেতায় আসনটি গ্রহণ করেন, এবং হুম, হুম, তারপরে সে নিজের ক্ষমতা কক্ষীগত করার জন্য বা শক্ত করার জন্য হুম, তার হুম। আশেপাশে একটা বলয় তৈরি করেন। যেমন ওকে। আপনি জানেন যে ওখানে যে আর্মির বাইরেও একটা প্যারামিলিটারি আছে ওদের, কি আমি এই মুহূর্তে নামটা কি যেন বলে ওটাকে, সারিয়া পুলিশ। পুলিশ না, আর্মির মধ্যে একটা আছে। ওদেরকে খুব স্ট্রং ভাবে তৈরি করা হয়, মানে ডিপ স্টেটের জায়গাটা ওরা দখল করে, এবং ওটা ওকে। মূলত আলী খমেনির কমান্ডেই ছিল। হুম, হুম, ফলে এইভাবে আলী খমেনি পুরা নেতৃত্বটা গ্রহণ করে। এখন দেখেন সৌদি আলী ইরানে কিন্তু এখানে ইরানে ইরানের বিষয়টা বলি, এইভাবে কিন্তু আয়াতুল্লাহ আলী খমেনির উত্থান, হুম, এবং হুম, পরবর্তীতে উনি কিন্তু তার স্বকীয়তা বজায় রেখে এখানে, এবং উনি তারা কতখানি স্মার্ট আপনাকে বলি, তারা দেখছে যে মধ্যপ্রাচ্যে বা এখানে টিকে থাকতে হলে হুম, তাদেরকে ইউএসএ এবং ইসরায়েলের মতো দেশের সঙ্গে সংগ্রাম করে টিকতে হবে। হুম, হুম, ফলে ইউএসএ কিংবা আপনার ধরেন ইসরায়েলের মতো দেশের সঙ্গে যুদ্ধ করতে হলে যুদ্ধটা কোথায়? আকাশে। কারণ কেউই হুম, কিন্তু হুম, পার্শ্ববর্তী দেশ না। হুম, হুম, এখন যদি আকাশে যুদ্ধ হয় কি বিমান দিয়ে। হুম, হুম। এখন ড্রোন, ইরান জানে মিসাইল। যে ওই হুম, হুম, লেভেলের বিমান তারা তৈরি করতে পারবে না ইউএস এর সাথে টেক্কা দেওয়ার মতন, বা ইসরায়েলের হুম, সাথে হুম, টেক্কা দেওয়ার। তখন তারা কি করছে? বিমান আকাশ প্রতিরোধ ব্যবস্থা তারা শক্ত করছে। হুম, 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 দেখেন ইরানের যে অ্যান্টি মিসাইল বা হুম, মিসাইল, হুম, এটা কিন্তু হুম, পৃথিবী হুম। সেরা। তো এই বিষয়ে আমি তোমাকে যে প্রশ্নটা এখানে করতে আমি চাই একটু শেষ করি। তার মানে কি, এই যে যে মানে সঠিক সময়ে সঠিক বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ, এখানে তো হুম, আলী হুম। খমেনির একটা বিশাল অবদান ছিল, এবং এইসব কারণেই আলী খমেনির নেতৃত্বকে কেউ কখনো প্রশ্ন করতে পারে নাই। জি। ওকে। না সেগুলো গেল। তো উনি এই মুহূর্তে নেই। হুম, তো আমার যেটা প্রশ্ন যে আ অনেকে বলে যে ইরানের তেলের প্রতি যুক্তরাষ্ট্রের চোখ। হুম, এবং এই কারণেই যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করে, ইরানকে দমিয়ে রাখতে চায়। কিন্তু ২০২২ সালে সরি আমার হুম, মাইক্রোফোনটা ওকে, সরি। ২০২২ সালে যুক্তরাষ্ট্র ছিল পৃথিবীর শীর্ষ তেল উৎপাদনকারী দেশ এবং সৌদি আরব ছিল ২য় তেল উৎপাদনকারী দেশ। যুক্তরাষ্ট্রের কি আসলেই ইরানের তেল প্রয়োজন? কেন যুক্তরাষ্ট্র এই ইরানের সাথে এই সংঘাতে গেল? এর আস পেছনে কি কারণ আছে? যুক্তি তেল ব্যাপারটা কিন্তু আসলে আমি আমলে নিতেই চাই না। কারণ ই যুক্তরাষ্ট্রের আমার মনে হয় এনাফ তেল আছে। বিষয়টা কিন্তু তেল লিকুইড না। হুম, হুম, বাস্তব তেল বলতে যেটা বোঝায় বা ক্রুড অয়েল ওটা না। হুম, বিষয়টা হচ্ছে হুম, আমেরিকা কেন এত শক্তিশালী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকান কারেন্সি ডলার বিশ্ব কারেন্সিতে, বিশ্ব ট্রেড কারেন্সিতে পরিণত হয়। সেটাই হুম, হুম, আমেরিকার ক্ষমতার মূল উৎস। হুম, এখন সেই মূল উৎস যখন কেউ চ্যালেঞ্জ করে, তখন আমেরিকা কি তাকে রেখে দিবে? দেখেন, মোয়াম্মর গাদ্দাফি সাদ্দাম হোসেনকে উৎখাত করলো। হুম, হুম, কেন? তাতে গণতন্ত্র নয়, স্বৈরাচার। তো সৌদি হুম, আরবের হুম। বাদশা স্বৈরাচার না? তিনি কি গণতান্ত্রিক? তাকে তো উৎখাত কিন্তু করতে কখনো সৌদির সাথে তো আমেরিকার কোনো উম মূল স বিষয়টা আমি বলি, আমি আসছি। হ্যাঁ। দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা হচ্ছে হুম, হুম। গাদ্দাফি এবং সাদ্দাম, তারা পেট্রো ডলারকে ব্যবহার করতেন না। আচ্ছা। তারা ডলারকে চ্যালেঞ্জ করে ফেলছিলেন। হুম, হুম, ইরান কি করে? ইরান কখনো ডলারে তেল বিক্রি করে না। হুম, ইরানের তেলের সবচেয়ে বড় গ্রাহক হচ্ছে চায়না। তারা হুম, ডলারে হুম, ট্রেড করে না। আমেরিকার শত্রু চায়না, হুম, হুম, এবং চায়নার সাথে ইরানের এই তেলের ব্যবসাটা, এবং সেটা উইদাউট ডলার। হুম, এটা একটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান হুমকি। হুম, হুম,
এই দুইটা ওকে। কারণে আমেরিকার ওখানেই এত স্বার্থটা। এটা ডিরেক্ট আমি 2 কেজি তেল আমেরিকায় নিয়ে যাব বিষয়টা তা না। হয়তো 1 ফোঁটা তেলও নিবে না। হুম। হ্যাঁ, সেটাই আমি বলছি যে আপাত দৃষ্টিতে ঠিক সবাই আবার আসেন একদম যে ঢালাওভাবে ভেনেজুয়েলার বলে ফেলে। হ্যাঁ, হুম, ভেনেজুয়েলার তেল কি সব বস্তা ভরে নিয়ে যাবে? নিবে হয়তো কিছু সিগনিফিকেন্ট। কিন্তু মূল বিষয় ওটা না। মূল বিষয় সেখানে এই পেট্রো কানাডা, পেট্রো ডলার। তারাও কিন্তু ডলারে ট্রেড করে না। হুম। কিন্তু ভেনিজুয়েলার সাথে যে সম্পর্কটা আম ট্রিগার করেছিল সেটা হচ্ছে যে ভেনিজুয়েলাতে আমেরিকান কিছু তেল কোম্পানি কাজ করত হুম। এবং এক পর্যায়ে ভেনিজুয়েলার যে রাষ্ট্রীয় আইন তার সাথে ওই কোম্পানিগুলির একটা স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় এবং আচ্ছা আপা আমেরিকা ভেনেজুয়েলা অনেক পরে আমরা আরেকদিন পড়বো। আমরা ইরানই থাকি। হুম, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। সেটাই। তো তাহলে তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হামলার পেছনের মূল কারণ আসলে তেল না। মূল কারণ হচ্ছে ইরানের সাথে চায়নার যে সম্পর্ক এবং তাদের ডলার ডলারের তারা চ্যালেঞ্জ। করছে না, ডলারের যেই চ্যালেঞ্জটা। হুম, এটার কারণেই যুদ্ধটা করছে। হুম, তাহলে আমার কথা হচ্ছে যে গত ১ দশক ধরে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কিন্তু বেড়েছে। হুম, হুম, তো ইরানের সাথে ইসরায়েলের একটা বাজে সম্পর্ক ছিল। কারণ আমরা জানি ২০২৪ সালের জুনে হঠাৎ করে ইরান ইসরায়েলকে রাতের বেলা আক্রমণ করে ফেলেছিল। ২০০ মিসাইল পাঠিয়েছিল ওরা। হঠাৎ করে রাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়া। হঠাৎ করে সবাই জানতে পারল যে ইরান ইসরায়েলকে অ্যাটাক করেছে টু সাপোর্ট ফিলিস্তিন। আবার হুম। এদিকে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাবটাও দিন, দিন বাড়ছে। ইরানের সাথে চীনের সম্পর্কটাও বেশ ভালো যেটা যুক্তরাষ্ট্র নিতে পারছে না। তাহলে রাইট। এ ইরানের আসলে অবস্থানটা কি? তারা যুক্তরাষ্ট্রের সাথেই তাদের সম্পর্ক কি? ইসরায়েলের সাথে সম্পর্কটা কি বা ফিলিস্তিনের সাথেই বা তাদের সম্পর্ক কি? আবার পাশাপাশি সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশ, এদের সাথে এদের তার রিলেশনটা কি? একটা জিনিস হচ্ছে কি ধরেন মধ্যপ্রাচ্যে তো পৃথিবীর আপনি যত যাই বলেন না কেন মধ্যপ্রাচ্য কিন্তু পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। মধ্যপ্রাচ্য এবং উহু, মধ্য এশিয়া। আপনি ভৌগোলিক পৃথিবীর কারণে। ইতিহাসে যান, আপনি ভৌগোলিকভাবে এবং পৃথিবীর ইতিহাসে যদি যান, আজকে হুম, যে এই যে আপনার চিকিৎসা বিজ্ঞান, গণিত এগুলোর আবির্ভাব বলেন, সাহিত্য এগুলো মূল জায়গা কিন্তু এই মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া। হু, হু, এবং বর্তমানে যে আন্তর্জাতিক রাজনীতি সেখানে কিন্তু এই মধ্য এশিয়ার অনেক বড় একটা ভূমিকা আছে। আর উহু, ইসরায়েলের একটা স্বার্থ তো এই অঞ্চলে আছে। কারণ ইসরায়েলের যে ইহুদি সম্প্রদায়, উহু, আমেরিকার ডিপ স্টেটে তাদের কিন্তু একটা বিশাল শক্তি আছে। আচ্ছা। সো আমেরিকার ডিপ স্টেটকে তারা কাজে লাগায় তাদের অস্তিত্বের কারণে। কারণ উহু, তাদের যে অবস্থা তারা তো এখানে দখলদার। এখনকার উহু, এখনকার বাস্তবতায়। 1947 এর বাস্তবতায় তারা তো দখলদার এবং উহু, তাদের 1947 এর ডিক্লারেশনে যেটা ছিল যে ২ ভাগে ২ টো দেশ হবে। উহু, প্যালেস্টাইন এবং ইসরায়েল। ইসরায়েলকে উহু। স্বীকৃতি দিয়েছে আমেরিকা রাত ১২ টার সময়। কিন্তু প্যালেস্টাইনকে হ্যাঁ, এখনো বেশিরভাগ দেশে স্বীকৃতি দেয় নাই। আচ্ছা। দেয় নাই। ফলে ফলে ইসরায়েলের একটা স্বার্থ আছে এবং ইসরায়েলের স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি কে? হুমকি এখানে ইরান। ইরানও তো চাইবে না যে এখানে আমেরিকার উপস্থিতি থাকুক। ইরানও তো চাইবে এই মধ্য এশিয়ায় মানে মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্ব থাকুক। সেই সঙ্গে ধরেন আপনি যত যাই বলেন না কেন সেই পৃথিবীর আদিকাল থেকেই ধরেন ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, উহু। ইহুদ ধর্ম এই ৩ ধর্ম ৩ ভাই হলেও এই ৩ ভাইয়ের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা সবসময় ছিল। ৩ টা ৩ ধর্ম এবং ৩ টা ৩ ধর্ম ৩ অন্য ধর্মকে acknowledge করে না। করে না। হ্যাঁ, হ্যাঁ, করে না। এটা সো এখানে একটা এটাই দ্বন্দ্ব হচ্ছে তো আছেই। সম্পর্ক। হ্যাঁ, এটাই না হচ্ছে সম্পর্ক। সম্পর্ক ওই ৩ ভাই। ওই ৩ জনেরই তো বাবা ইব্রাহিম, আব্রাহাম। ফলে ওই হু, হু। হিসেবে বলছে ৩ ভাই। ৩ আচ্ছা। জনেরই আদি পিতা একজন, আব্রাহাম। হু, 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 ফলে এখানে স্বার্থটা আর এখানে ধরেন চা অর্থনৈতিক ইরানকে গত ১০ বছর ইরান প্রতিটা দেশই তো চায় তারা আরো শক্তিশালী হবে। হু, হু। সক্ষমতা আরো বাড়াবে। ওকে। আপনি আমেরিকা, ইসরায়েল সবাই পারমাণবিক বোমা বানাইছেন। হ্যাঁ, হ্যাঁ। এখন বানায়ে বলতেছেন অন্য কেউ বানাইতে পারবা না। হু, হু, আপনি সাদা চোখে যদি আপনি দেখেন তাহলে আপনি কি বলতে পারেন? যে হ্যাঁ, আমি যদি কাউকে নিষেধ করি তাহলে আমারটাকে শেষ করে ধ্বংস করে তারপর অন্যদের নিষেধ করব। তাই তো? হু। তা তো আমরা তাই তো। করছি না। তা তো আমরা করছি না। আমরা না বলছি সেখানে তো একটা চুক্তি ছিল যে ১ম ৫ টি দেশ হুম, ফ্রান্স, ১ম হ্যাঁ, যুক্তরাষ্ট্র
হ্যাঁ, এই ৫ টি দেশ যেহেতু নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলেছে, সে সেহেতু এই ৫ টি দেশই বানিয়েছে, আর কেউ বানাবে না এবং তারা অন্য কেউ যেন না বানায় সেজন্য তারা এটা আ মনিটর করবে। হ্যাঁ, এরকম এখন একটা চুক্তি তো ছিল ১ম এ। আপনি একটা বাড়ি বানাইলেন, যে হু, বাড়িটা হু, ৭ তলা। নতুন একটা আইন হু, হইল হু, ৬ তলার উপর বাড়ি থাকতে পারবে না। তারপরে হু, হু, বলবেন যে ঠিক আছে আমারটা বানায় ফেলছি, এটা থাকুক। তাহলে হয় আপনি আইন হু, হু। করবেন যে সবইগুলো ৭ তলা হবে, কিংবা ওই ১ তলা ভেঙে ফেলতে হবে। না, এটা হওয়ার সেই কথা। এই আইনের যৌক্তিকতা বিষয়টা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না। কিন্তু ইরানের কি আসলেই পারমাণবিক অস্ত্র আছে? এইটা একটা ইরান কোয়েশ্চেন। কখনো ডিক্লেয়ার করে নাই। কারণ আমার মনে আছে যে ওই ৫ টা দেশের পরে অ্যাম ভারত আর পাকিস্তান ভারত এবং পাকিস্তান তারা কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করে নাই। করেনি। এবং তারা যখন হঠাৎ করে 89 এ জি। তাদের পোখরানে ক্ষমতা, হ্যাঁ, তাদের আ আ নিউক্লিয়ার উইপন এর যে ঘোষণাটা দিল বা মহড়াটা করেছিল, তারপর আমরা জানতে পারলাম যে ওদেরও আছে। ইরান কিন্তু এরকম কোনো মহড়া এখনো করে নাই। এবং ইরান কিন্তু বারে বারেই বলে আসছে যে আমাদের আসলে উইপন নাই। আমাদের সব পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এবং আমরা ওটা ভালো কাজে ব্যবহার করি। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আপনি খেয়াল আছে ইরাকে যখন অ্যাটাক করা হয়, ইরাকে কিন্তু অভিযোগ করা হয়েছিল যে তোমাদের এই আছে, সেই আছে। কিন্তু আসলে আল্টিমেটলি কিছু পায় নাই। হুম, ঠুনকো অভিযোগ। ইরানকে বলছে, ইরানও বলছে যে আমরা পারমাণবিক বোমা বানাই নাই, চুক্তি ছিল। বারাক ওবামার সঙ্গে যে চুক্তিটা হলো, ট্রাম্প এসে কিন্তু সেই চুক্তি বাতিলও করলো। উহুম, আপনার খেয়াল আছে তো? ট্রাম্প এসে খুব গর্বের সাথে সেই চুক্তি বাতিল করলো। হ্যাঁ, ফলে মনে আছে আমার। বারাক ওবামা যেটা কূটনীতিকভাবে খেলতে গিয়েছিল, ট্রাম্প সেগুলাকে থোড়াই কেয়ার করলো। ট্রাম্প তো ট্রাম্পই। উহুম, পৃথিবীর উহুম। সবচেয়ে হাস্যকর, সবচাইতে মানে কি বলবো, একটা কেমন একটা প্রাণী। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এপস্টিন ফাইল যেটা হুম। আমরা এখন জানি অনেকেই আলোচনা করে, এবং এপস্টিনের সাথে ট্রাম্পের অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এবং ট্রাম্প এপস্টিনের সাথে জড়িত ছিল। তো ট্রাম্পের কিন্তু একটা বড় সাপোর্টার দল হচ্ছে খুব কনজারভেটিভ খ্রিস্টিয়ান গ্রুপ। তারা কিন্তু পা এপস্টিনের সাথে ট্রাম্পের যে সম্পর্কটা বা ট্রাম্পের যে অংশগ্রহণ এস এপস্টিনের বিভিন্ন কর্মকাণ্ডে, তারা কিন্তু এটাকে ভালোভাবে দেখে না। তোমার কি মনে হয় যে এপস্টিন ফাইলের থেকে আমেরিকানদের চোখ অন্যদিকে সরিয়ে নেয়ার জন্যই ট্রাম্প আসলে এই নাটকটা করছে এবং ইরানকে আক্রমণ করছে? এটা আমার মনে হয় এরকম না, এটা মনে হয় না খুব বেশি যৌক্তিক। কিছুটা হয়তো থাকতে পারে। একটা জিনিস কি, উহু। ট্রাম্পের যে ক্যারেক্টারিস্টিক আপনি দেখেন, ওকে এগুলো কেয়ার করে? করার কথা। ও কেয়ার করার কথা না, না। তার এবং কেয়ার ট্রাম্পের করার যারা কথা না। গোড়া সমর্থক, আপনি তো হুম। মিশছেন এই বিদেশে বসে, নর্থ আমেরিকায় আপনি তো ওই ধরনের লোকের সঙ্গে মিশছেন এখানে। তারাও কিন্তু এগুলো কেয়ার করে না। একদমই কেয়ার করে না। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাই যে ইরানে কিন্তু অনেকদিন ধরেই একটা আর্থসামাজিক অস্থিরতা চলছিল। ইরানের বাজারে তাদের আ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকদিন ধরেই লক্ষণীয় ছিল। মুদ্রাস্ফীতি হচ্ছিল। মানুষের চাকরি ছিল না। দেশের মানুষ কিন্তু আ ই ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্র উপসাগরে ইরানের বিরুদ্ধে যে তাদের মহড়াটা, সেটা শুরু করার আগেই কিন্তু ইরানের জনগণ এই আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে আন্দোলন করছিল এবং আমেরিকাতে বসবাসরত ইরানের শেষ নির্বাসিত পুত্র রেজা পাহলভি কিন্তু সেই আন্দোলনে ইরানে বসে নির্দেশনা দিতেন যে কি করা উচিত, এবং ট্রাম্প তখন রেজা পাহলভিকে এ সমর্থন করতেন। তখন কিন্তু আমার মনে হতো যে ওকে ফাইন। ইরানেও একটা সরকার পরিবর্তন হবে। হয়তোবা শাহ বংশের মানুষরা আবার ফিরে এসে ক্ষমতা নিতে পারে। কিন্তু সেটা কিন্তু হলো না। জিনিসটা একটা যুদ্ধের দিকে চলে গেল। তো এখন ইরানের আভ্যন্তরীণ যে অর্থনীতি বা সামাজিক অবস্থাটা ছিল, এইটা আসলে এখন কোথায়? এই সমস্যাটা আসলে কোথায়? আচ্ছা, ইরান হচ্ছে কি, ধরেন ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ দীর্ঘদিন ধরে আছে, এতে করে হু, ইরান হু, কিন্তু চরম কোণঠাসা অবস্থায়। হু, সেই হু, জায়গা থেকেও ইরান কিন্তু তাদের ওই যে চায়নার সাথে তাদের এই তেল বিক্রি করে বা রাশিয়ার কাছে তেল বিক্রি করে কিন্তু তারা তাদের অর্থনীতিকে সচল রেখেছে। হু, হু। কিন্তু অতটা তো পারে না স্মুথলি, কারণ এত প্রতিরোধের মধ্যে কিন্তু এটা পারা সম্ভব না। কিন্তু ওকে। ইরানে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ইরানের যে মানুষ, ইরানের মানুষের ভিতরে যে একতা, ঐক্য, এবং ওরা যে পার্সিয়ান, ওদের হু, ভেতরে হু, যে জাতীয়তাবোধ, এই ধরনের ক্রাইসিসে কিন্তু ওদেরকে একাট্টা করে ফেলে। হু, হু, আমেরিকা কিন্তু দেখেন পাকিস্তানে কি করছিল, ইমরান খানের বিরুদ্ধে একটা অভিযোগ এনে, কারণ ইমরান খান আমেরিকাকে স্ট্রেট চ্যালেঞ্জ করছিল, হু, সেই হু, জন্য আমেরিকা তাকে পছন্দ হয় না। আমেরিকা কি করলো, এই যে শাহবাজ শরীফকে দিয়ে অনাস্থা দিয়ে ইত্যাদি ইত্যাদি করে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করলো।
হুম, হুম, আমেরিকা তো প্রথমে এই খেলাটাই খেলে, হুম, হুম, কিন্তু ইরানে এই খেলাটা কার্যকর হয় নাই, হবেও না। হুম, আরেকটা জিনিস দেখেন, এই যে যুদ্ধটা যে হলো, এই যুদ্ধটাতে আমেরিকা কতখানি সুবিধা করতে পারবে। আমেরিকা বাইরের থেকে এসে অ্যাটাক করছে, ইরান কিন্তু এখানে অ্যাটাক হুম, করতেছে। কিন্তু তার চেয়ে বড় ভয়ঙ্কর যে ইরান কিন্তু কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী দলকে পোষে, যেমন লেবাননে হিজবুল্লাহ, হুম, ইয়েমেনে হুম। হুদি, শিয়া মিলিশি, তাদেরকে পোষে। সিরিয়া এবং ইরাকে শিয়া, এগুলো কিন্তু সব ইরানি ব্যাকড। ইরানি এখন ব্যাক্ট। আজকে যদি এই তিন দিক থেকে ওরা অ্যাটাক করে কাকে? আমেরিকাকে বা ইসরায়েলকে, তাহলে সেটাকে আমেরিকার জন্য খুব স্বাস্থ্যকর অবস্থা হবে না। আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন, ইরান জানে যে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ করে জিততে কখনোই পারবে না, বা ইসরায়েলের সাথেও পারবে না। সেই জন্য ইরান চাইবে এই যুদ্ধটাকে লঙ্গার করতে। লঙ্গার করা মানে হচ্ছে আমেরিকার খরচ বাড়া, আমেরিকার ক্ষতি বাড়া। আপনি তো জানেন আমেরিকা এখন তার ইতিহাসে সবচেয়ে বেশি ডেপথের মধ্যে আছে। ফলে এই যুদ্ধ চালানো তার হুম, জন্য হুম। ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়ে যাবে। তোমার কথা আমি মানছি। কিন্তু ইরানের বর্তমান যে সামাজিক এবং আর্থিক অবস্থা এটা অত্যন্ত খারাপ। দেশের মানুষজন খুব অসন্তুষ্টির মধ্যে দিন কাটাচ্ছিল। তারা অনেকেই বলছিল যে তারা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন আর চায় না। তারা রেজা পাহলভীকে ফেরত চায়। তারা এটা বলছিল এবং তারা আন্দোলন করছিল। তখন ইরান সরকার সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম দমন-পীড়ন চালালে তখন যুক্তরাষ্ট্র তাদেরকে বলেছিল যে তোমরা যদি এই আন্দোলনকারীদেরকে বেশি দমন-পীড়ন করো, আমরা তোমাদেরকে আক্রমণ করব। তো এই প্রেক্ষিতে কিন্তু ইরান প্রায় ১,০০০ আন্দোলনকারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং সেইগুলো তারা আবার পরে বাতিলও করে। তারপরও এই আক্রমণ হঠাৎ করে যুক্তরাষ্ট্র করল। তো এখন যুক্তরাষ্ট্র ইরানের যে অন্তর্বর্তীকালীন সরকার আরেকজন ক্ষমতা নিচ্ছেন, শুনছি তাকে নাকি তারা সাপোর্ট করছে। তাহলে রেজা পাহলাভি আসলে কোথায়? মানে তার অবস্থানটা আসলে কি? আমেরিকা বুঝে গেছে রেজা পাহালেদি আর হবে না। এই জন্য রেজা পাহালি এখন খরচে খাতে চলে গেছে, নাই। কথা হচ্ছে, আমরা বললাম না, আপনি বললেন যেটা, তারা মানে ইরানিরা, এই তারা কত শতাংশ? আমি একটা ইরানিদের তারা হিসেবে কখন গণ্য করবো, যখন মোর দেন 50% এর পক্ষে। কিন্তু কখনোই তা না, কখনোই। বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের সমর্থক করেন 15% বড় জোর। আমি যদি বলি ওরা, মানে হুম, বাংলাদেশিরা হুম, ওদেরকে দিয়ে, ওরা তো হুম, হুম, বাংলাদেশিদের রিপ্রেজেন্ট করবে না। কখন করবে? যখন মোর দেন 50% হতো তখন রিপ্রেজেন্ট করতো, যেটা ওকে। 1971-এ আমরা করেছিলাম। হুম, হুম, মোর দেন 50% বাংলাদেশি ওইটা চায়, তাই বলছিলাম ওরা, আমরা এটা চাই। ওকে। আচ্ছা। ইরানের কয় পার্সেন্ট লোক চায়? 10%, 15%, তার বেশি না। হুম, হুম, সো ওইটাকে তারা বলা ঠিক হবে না। এবং যেহেতু ইরানের ধরেন আরেকটা জিনিস হচ্ছে কি, আমেরিকার মতো একটা দেশের সঙ্গে, ইসরায়েলের মতো একটা দেশের সঙ্গে ইরান ওখানে ফাইট করে টিকে আছে, টিকে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের এই যে সেই টিকে থাকার স্বার্থেই তাদের এই যে পলিসিগুলো নিতে হচ্ছে। তারা যদি এখন ফ্লেক্সিবল পলিসিতে যায়, তাহলে হুম, আমেরিকান হুম, ইস্যুগুলো ঢুকে যাবে। যেমন আমেরিকান যে বয়ানগুলো থাকে, পশ্চিমা বয়ান, ফ্লেক্সিবিলিটি, এগুলো মানুষের কাছে খুব আদরে মনে হয়। এবং হুম, এই হুম। আদরে ভাব দিয়ে আমেরিকান হিজমনি ঢুকে যাবে। যেমন বাংলাদেশে এই যে প্রগতির ফাঁক দিয়ে ভারতীয় হেজিমনি ঢুকে গেছে, না সেটা না হয় গেল। এরকম। কিন্তু তুমি চিন্তা করো একটা দেশে প্রচন্ড মুদ্রাস্ফীতি। হুম, একটা দেশে মানুষের চাকরি নাই। একটা দেশে মানুষের দ্রব্যমূল্য কেনার সামর্থ্য নাই। দেশের লোকজন আন্দোলন করার চেষ্টা করছে। তারা আয়াতুল্লাহ আলী খামেনির এই কঠোর শাসন তারা চাইছে না। তো এইরকম একটা অবস্থায় আয়াতুল্লাহ আলী খামেনি হিজবুল্লাহ গ্রুপকে সাপোর্ট করে যাচ্ছে, তাদেরকে গোপনে সহায়তা করে যাচ্ছে। তারা হুতি বিদ্রোহীদেরকে সাপোর্ট করে যাচ্ছে, তাদেরকে সহায়তা করে যাচ্ছে। তারা আমেরিকার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছে। আবার হঠাৎ করে তারা গত জুনে ইসরায়েলে আক্রমণও করে ফেলল। মানে জিনিসটা কেমন সুইসাইডাল না? মানে তোমার কি মনে হয় না এটা একটা চরমপন্থী অ্যাপ্রোচ? নিজের দেশের উন্নয়নের দিকে কোনো নজর না দিয়ে অন্য বাইরে যুদ্ধের দিকে তাদের এত বেশি নজর। তো এটা কি মনে হয়? মানে এ- আয়াতুল্লাহ আলী খামেনির এটা কেমন অ্যাপ্রোচ? এইটা এইটা এই আমার যেটা মনে হয় যে এই অ্যাপ্রোচের মূলে হচ্ছে ইরান তার স্বকীয়তা নষ্ট করতে চায় না। ওই যে বললাম উহু, 5,000 বছরের ইতিহাস, ইরানকে কিন্তু কেউ কখনো দখল করতে পারে নাই। হুম, ইরান এই জায়গাটা খুব স্ট্রিক্ট। উহু, তারা যদি আজকে ফ্লেক্সিবল হয়ে যায়, যদি তারা আজকে সবার জন্য চাকরি নিশ্চিত করতে হয়, তাহলে তো আমেরিকার কাছে নতজানু হইতে হবে। উনিশশো ওকে। তেপ্পান্ন সালে আমেরিকা যেভাবে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরায়
আমেরিকা বা ইরানের উপর প্রভাব বিস্তার করলো, ইরানের উপর শ্যাডো গভর্নমেন্ট বসাইলো। তারপরে এই যে 1979 সালে যে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লবটা হইলো, এটা কেন? ওই আমেরিকাকে সরায় তাদের নিজস্বতার জন্যই তো। হুম, 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 সো তারা এই আমেরিকান আগ্রাসন, বিদেশি আগ্রাসন হুম, ইরান কখনো মেনে নিবে না, হুম, ইরান হুম, কখনো মেনে নেয় না। হুম, এটাই হুম। ইরানের অ্যাপ্রোচ, এটাই ইরানিদের বৈশিষ্ট্য। তো এবার একটু অন্য দিকে আসি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা তথ্য বলছে যে ইরান হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ নারী মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা দেশ। ইরানে যত মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, অন্য কোনো দেশে এত নারীর মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এবং ইরানে যেহেতু খুব কঠোরভাবে শরিয়া আইন ফলো করা হয়, তাদের শরিয়া পুলিশ আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে মহিলাদের চলাফেরা, পোশাক-আশাক এসব নিয়ন্ত্রণে কাজ করে যাওয়া। তো এইভাবে দেখতে গেলে ইরানে এই আন্দোলনটা মানে নারীদের প্রতি এই দমন এবং উৎপীড়ন এবং নির্যাতনের যে একটা আ আ চরিত্র, এটা আসলে অনেকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। এবং আমরা ইরানকে ইরানকে যেমন চিনি যে ইরান একটা কবিতার দেশ, ইরান সাহিত্যের দেশ, ইরান গানের দেশ, ইরানে একটা কালচার আছে। এট দ্য সেম টাইম আমরা এটাও জানি ইরান একটা ভয়ংকর দেশ। সেখানে মেয়েদের কোন রকম অধিকার নাই এবং মেয়েরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওকে, যুগে, যুগে। আমি এবার তো এই বলি। বিষয়টা নিয়ে কি বলতে চাচ্ছ? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে মেয়েদের মৃত্যুদণ্ডের হার। তাহলে আমি যে প্রশ্ন করি আপনাকে, তাহলে পুরুষের মৃত্যুদণ্ডের হার পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি? সেই তথ্য আমার কাছে নাই। কারণ আমরা এটাও তো আর ইরানে। এবার আমি বলি, আচ্ছা। সেটাও ইরানে। গত হুম, হুম। 3-4 বছর ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দেশের 1 নম্বর হচ্ছে ইরান। এখন ওকে। ধরেন 100 জনের তো সেটা মৃত্যুদণ্ড তো সেটা আমি তো বলি, আসলে আরো খারাপ। আরো খারাপ তো, খারাপ ভালো পরে হুম, আসতেছি। আগে শুধু নারী প্রসঙ্গে আসি। মানে হুম, হুম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারপ্রিটেশনে আসি। এখন ধরেন 100 জনের মৃত্যুদণ্ড হইল। হুম, হুম, 100 জনের মৃত্যুদণ্ড হচ্ছে পৃথিবীর হাইয়েস্ট। ওই 100 হুম, জনের মধ্যে 30 জন নারী। ওই হুম, হুম, 30 নারীও পৃথিবীর মধ্যে হাইয়েস্ট। হুম, হুম, বিইং এ জার্নালিস্ট আমরাও করছি কি, হেডলাইন করার সময় লিখছি পৃথিবীতে সর্বোচ্চ নারী ফাঁসি দেওয়া দেশ হচ্ছে ইরান। হুম, হুম। কথা কিন্তু মিথ্যা না। নারী নারী এবং পুরুষ পুরুষ। সর্বোচ্চ তার মানে যখন যখন আপনি, হ্যাঁ, ফলে এটা মনে করার কোনো অবকাশ নাই যে নারী বলেই তাদের, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টটা পড়লে মনে হবে ওই দেশের নারীদের কোনো অধিকার নাই, নারী হলে মেরে ফেলা হবে, নারী উল্টাপাল্টা করলে মেরে ফেলা হয়। হুম, নট হুম, লাইক দ্যাট। এটা ওকে, হচ্ছে আমেরিকান বয়ান। কারণ আচ্ছা। আমেরিকা তার ভেতরে ঢোকার জন্য যে বয়ানগুলো দাঁড় করায় সেটা তো এটা। হুম, হুম, আমি বলছি যে মার্ক ইরানে মৃত্যুদণ্ড সবচেয়ে বেশি। হুম, হুম। সবচেয়ে বেশি যখন হয় তখন পুরুষও সবচেয়ে বেশি, নারীও সবচেয়ে নারীও বেশি। সবচেয়ে বেশি। ওকে। তো যেটা আমি অলরাইট। মানছি, আমি যেটা আমি 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 যেটাকে আমি আমি তোমার উত্তরটা অ্যাকসেপ্ট করলাম। হুম, কিন্তু তাই বলে তুমি কি এটাও বলতে চাও যে ইরানে আসলে নারী নির্যাতন হয় না? হ্যাঁ হয়। নারী ওকে। নির্যাতন পৃথিবীর অনেক দেশেই হয়, ইরানেও হয়, হুম, উহু, সৌদি আরবেও হয়, উহু, আমেরিকাতেও হয়, কানাডাও হয়। ওকে। হয় না বলেন? তো বাংলাদেশেও এটা হয়। এটা এটা ইরানের নারী নির্যাতনটা তেমন কিছু সিগনিফিক্যান্ট না। তুমি কি এটাই বলতে সিগনিফিকেন্ট, চাও? অবশ্যই সিগনিফিকেন্ট, কিন্তু কথা হচ্ছে মানে ভাবটা এরকম না যে ওরা ইসলামী শাসনতন্ত্র আছে বলেই এখানে নারী নির্যাতন হচ্ছে, বিষয়টা তা না। ভাবটা তো এরকমই। কারণ ইরানের নারী নির্যাতনগুলি হচ্ছে মেয়েরা কেন হিজাব পরে নাই? একটা মেয়ের কেন চুল বের হয়েছিল? একটা মেয়ে কেন রাস্তায় একা হাঁটলো? এইসব বিষয় নিয়ে তারা আচ্ছা, নারীদেরকে ইরানে নির্যাতন কি, করছে। তাহলে ইরানে এটা কি, কি ইসলামের সাথে ওকে, সম্পর্কিত না? না আমি, বাংলাদেশে তো বাংলাদেশে নারী নির্যাতন আছে কিন্তু এই লেভেলে তো নাই। কি তুমি বলতে চাচ্ছ যে ইরানে যে নারী নির্যাতনটা হচ্ছে সেটা সিগনিফিক্যান্ট কিছু না? না, আমি সেটা বলতে চাচ্ছি না, অবশ্যই সিগনিফিকেন্ট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিডিয়া যেভাবে আমাদের সামনে আনছে, উহু, ঠিক বিষয়টা ওরকম নাও হতে পারে। উহু, যেমন ধরেন আমি টরন্টোতে, আপনি ডেন্টিস্ট, দাঁতের ডাক্তারের কাছে যান, ডাক্তারদের কাছে ভিতর যান, কি পরিমাণে ইরানি ডাক্তার আপনি খেয়াল করছেন, বেশিরভাগ মেয়ে। উহু, আপনি দেখেন, আমি তো যে কয়টা ডেন্টাল হাসপাতালে গেছি সবই দেখি ইরানি ডাক্তার, এবং সবাই উহু, মেয়ে। উহু, আপনি যেখানে কাজ করেন, আপনি খোঁজ দেন, আপনার আশেপাশে ইরানি মেয়ে আপনি বহুত পাবেন। উহু, এখানে ইরানি মেয়েরা যদি এই জায়গাটায় আসে, এরা নিশ্চয়ই এখানে পয়দা হয়ে এরকম হয় নাই। উহু। আপনি যে এখানে আছেন এটা কিন্তু আপনি আপনার কালচারকে রিপ্রেজেন্ট করছেন। তাহলে তুমি বলতে চাচ্ছ যে ইরানে নারী নির্যাতনের বিষয়টা নিয়ে কিছুটা সন্দেহ বা ধোঁয়াশা আছে। ইয়েস। আরেকটা জিনিস আমি তা বলি, আরেকটা জিনিস উহু, আমি বলি, সেটা হচ্ছে ধরেন ইরানের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা যায়
তাদেরকেই হুম। কিন্তু এভাবে নির্যাতন করা হয়। এখন সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে 10 জন পুরুষ গেলে 5 জন মেয়েও তো যায়ই। এখন দেখো বাংলাদেশে নারী নির্যাতন হয়। অনেক নির্যাতন হয়। কিন্তু বাংলাদেশের নারী নির্যাতনের ধরন এবং ইরানের নারী নির্যাতনের ধরনটা কিন্তু আলাদা। ইরানের নারী নির্যাতন হচ্ছে ধর্মের নামে। যে তুমি হিজাব পরো নাই তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু একজন যদি তার ধর্ম না মানে সেজন্য তো শাস্তি পেতে পারে না পৃথিবীতে। হ্যাঁ, ধর্ম না মানার কারণে শাস্তিটা হতে হবে পরকালে। ইহকালে তো ধর্ম না মানার কারণে শাস্তি হতে পারে না। তো এটা তো আনএক্সেপ্টেবল একটা নিয়ম। এটা এটা তো তো এটা তো কিছুতেই আমরা কেউ অ্যাকসেপ্ট কেউ করা তো যায় না। কেউ তো অ্যাকসেপ্ট বলছে না, অ্যাকসেপ্ট করা, কেউ তো অ্যাকসেপ্ট করছে না। আর আপনি অ্যাকসেপ্ট করা না করা কি তাতে কিছু যায় আসে না। না, তারা কিন্তু এই জিনিসটা বিশ্বের কোন দেশ কিন্তু সাপোর্ট করে না। কাজেই ইরানের নারী হুম নির্যাতন বিষয়টা কিন্তু একটু ভিন্ন। এখন অন্য ধরেন, দেশের ভারতেও প্রচুর নারী নির্যাতন হয়। নারীরা যুগে, যুগে নির্যাতিত হইছে। কিন্তু সেই নির্যাতনটা আর এই নির্যাতনটা ইরানে কিন্তু অন্যান্য দেশে যেই কারণে নির্যাতন হচ্ছে, সেই কারণে তো হয়ই। On the top of that এগুলি আবার added। এইটা যে অ্যাডেড, এটা ইন্ডিয়াতেও হয়, কিন্তু এটা মার্কেটে আসে না, মিডিয়াতে আসে না। কেন? ইরানেরটা মিডিয়াতে আসে নানা কারণ, ইন্ডিয়ারটা কারণ কারণ শোনেন, ইরানেরটা মিডিয়াতে আসলে পশ্চিমা বিশ্বের লাভ আছে, আমেরিকার উহু, লাভ আছে, তাই এটা মিডিয়াতে বেশি আসে। এবং মিডিয়াতে যখন আসে, ধরুন একটা দুইটা ঘটনা যদি আসে, ঘটনাগুলো তো ঘটছে, এটা সত্য, এটা কিন্তু বলা হচ্ছে না। কিন্তু উহু। আমি বলতে চাচ্ছি যে ওইটা মানেই ইরান ওরকম, নট, সেরকম নাও হতে পারে, হতেও পারে বাট নাও হতে পারে। না, আমরা আশা করব ওটা মানে ইরান এরকম না। আমরা সেটা আশা করতেই পারি। কিন্তু আশা কথা করতেই হচ্ছে পারি। যে মাশা আমিনি, তারপরে আরো যে বিভিন্ন নামগুলো আছে আমি তোমাকে নামগুলি বলছি। দাঁড়াও ১ মিনিট। আমি তোমাকে নামগুলি বলছি। আমি এই নামগুলি জানি, আমি নামগুলি জানি, এই নামগুলি জানি। রেহানে জাবারি, হ্যাঁ। তারপর অন্য নামগুলো হচ্ছে ইরানি নাম আসলে আমি মনে রাখতে পারি না। সেটা এজন্য আমার দেখতে হচ্ছে। আচ্ছা, আমি এবার একটা একটা কথা বলি। ধরুন আমাদের তসলিমা নাসরিন, উহু, উহু, তসলিমা নাসরিনকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় না, বাংলাদেশি না। তসলিমা নাসরিন কি বলা হয়? সে ইসলাম বিরোধী বা নারীবাদী বলেই উহু। তাকে ঢুকতে। বিষয়টা কি আসলে তাই? বিষয়টা আসলে তাই না। আপনি যদি তার ওই উপন্যাসটা, আমি ভুলে গেলাম না, আমি একটু আগে মনে পড়ছিল, ওটা লজ্জা। লজ্জা যদি পড়েন, লজ্জার মধ্যে ভাষাগত কি এগুলো বলবো না, লজ্জা উপন্যাসটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। আপনি খেয়াল করে যদি পড়েন, ভারতীয় লজ্জা আগ্রাসনকে, উপন্যাসটা আমি ভারতীয় পড়েছি। আগ্রাসনকে সমর্থন করে। সো লজ্জা উপন্যাসটা একটা জিনিস কি শোনেন, আমি আপনি যদি ভারতীয় আগ্রাসনকে সমর্থন করি বাংলাদেশে, কিছু যায় আসে না। তসলিমা নাসরিনের মতো একটা ফিগার যদি সেটা করে, সেটা বাংলাদেশের স্বার্থে যায় আসে। আমি আমি লজ্জা উপন্যাসটা পড়েছি। আমার মনে আছে লজ্জা উপন্যাসের গল্পটা এরকম ছিল যে বাবরি মসজিদে হামলা হওয়ার পরে বাংলাদেশে যে হিন্দু মুসলিম দাঙ্গাটা শুরু হয় এবং সেই সময় একটা হিন্দু পরিবারের যে মানসিক অবস্থা এবং নিরাপত্তাহীনতা এবং এক পর্যায়ে সেটা উঠে এসেছে এবং এক পর্যায়ে সেই পরিবারের মেয়েটি ধর্ষিতা হয়ে হয়ে মারা যায় সম্ভবত। হ্যাঁ, এবং তার আগে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না তারা কি ভারতে পালিয়ে যাবে কিনা। এখানে আমি ভারতের কোনো আগ্রাসন আসলে দেখি অবশ্যই নাই। ভারতীয় আগ্রাসন আছে। আপনি এই যে পিকচারটা যে দেওয়া হয়েছে, এই পিকচারটা কি বাংলাদেশের রিয়েল পিকচার ছিল? ছিল না। এই একদম আসেন, কোন আসেন। উপন্যাসের না 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 না, উপন্যাসের আপনি আপনি পিকচারই উপন্যাস, কিন্তু কোনো উপন্যাস, আপনি যে কোনো কিছু উপন্যাস লিখতে পারেন, কিন্তু সেই উপন্যাসের প্রভাব যদি বা সেই দেশের রাজনীতির উপর পড়ে, সেটা ভয়াবহ অপরাধ। রাজনীতির উপর তো অবশ্যই পড়ে নাই। ওই অবশ্যই পড়ছে, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে হাইলাইট করছে, দেখো বাংলাদেশে কি অবস্থা। দ্যাট ইস নট একটা উপন্যাস হচ্ছে নো নো নো, ফিকশন। দিস উপন্যাস, ইস আপনি নট এ উপন্যাস লিখতে নিউজ। পারেন, নো নো নো, এটা হয় না। আপনি দ্যাট ইস উপন্যাস, নট এ নিউজ। না, অবশ্য, বাংলাদেশে কি রেপ হয় না? ওয়েট ওয়েট, হয়। আপনি রেপ বাংলাদেশে হয়, কি হিন্দু মেয়ে রেপ হয় না? হয়, হয়। কিন্তু তাহলে তসলিমা নাসরিন সবগুলি ঘটনা মিলিয়ে একটা কাল্পনিক নো উপন্যাস নো, লিখলে কাল্পনিক উপন্যাস হবে, সেটা কিভাবে নিউজ হয়ে যাবে কেন? নিউজ না, এটা নিউজ না, এটা ভিউজ, ভিউজের প্রভাব অনেক বেশি। আমি আপনি টকশো করতেছি, এটা কি কোনো প্রভাব নাই? অবশ্যই আছে। আপনার জায়গায় যদি আজকে টকশোতে বা আমার জায়গায় যদি টকশোতে তসলিমা নাসরিন হতো, তার উহু। প্রভাব হয়তো ভয়ঙ্কর বেশি। ফলে তার ক্ষেত্রে আরো আসলে সহন, আমার মনে হয় কি বাংলাদেশের মানুষজন তসলিমা নাসরিনের ক্ষেত্রে ওভার রিঅ্যাকশন করে ফেলছে। দ্যাট ইজ এটা ডিফারেন্ট আমার ইস্যু। মনে হয়। সেটা করছে, হ্যাঁ, যতটুকু রিয়াকশন হয় তার বেশি করছে, এটাও সত্য। কিন্তু সে রিয়াকশন হওয়ার মতো জায়গা সে তৈরি করে দিছে। এবং বাংলাদেশের অনেক মানুষ আছে যারা তসলিমা নাসরিনের কোনো লেখা পড়ে নাই কিন্তু তারা জানে তসলিমা নাসরিনের লেখা অত্যন্ত বাজে। আমি বাংলাদেশে আমি সে সবার লেখায় মোটামুটি পড়ছি। হুম। বাংলাদেশে নারী পুরুষ মিলায় সবচেয়ে ভালো যারা লিখতো, আমার কাছে ভালো লাগতো, তাদের মধ্যে একজন হচ্ছে তসলিমা নাসরিন।
হুম, হুম। এখনো আমি সেটা স্বীকার করি। কিন্তু আচ্ছা। তসলিমা আমরা নাসরিনের এই তসলিমা উপন্যাসটা নাসরিন নিয়ে আরেকদিন আলাপ হ্যাঁ, করব। আমরা ইরানে ফেরত আসি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো তোমার কি মনে হচ্ছে এই যে যুদ্ধ ইরান আম আ মানে মধ্যপ্রাচ্যের প্রায় ১২ টি দেশে আমেরিকার প্রায় ১৯ টির মতো ঘাঁটি আছে। কুয়েত, হুম, আবুধাবি, দুবাই সবখানেই আছে। এবং ইরান যেটা করছে তারা সেই আমেরিকান ঘাঁটিতে হামলা করতে গিয়ে আমরা দেখেছি দুবাইয়ের হোটেলে হামলা করেছে এবং অনেক পর্যটক বিপদে পড়েছেন। এরকম নিউজ আমরা পাচ্ছি। তো এটা এটা নিয়ে তোমার কি বয়ান যে ইরানের এই কাজটা আমেরিকার কাজ তো সাপোর্ট করা যাচ্ছেই না। কিন্তু ইরান যেটা করছে এতে কি তারা আসলে আমেরিকাকে শায়েস্তা করতে পারবে? নাকি তাদের অন্য কোনো অ্যাপ্রোচ নেওয়া উচিত ছিল? কি মনে হয়? কি অ্যাপ্রোচ নেওয়া উচিত ছিল সেটা ধরেন আমরা তো বলতে হু, হু, পারি না। এটা হু, হু, তারাই বলবে। কিন্তু যেটা আমার কাছে যেটা মনে হয় ধরেন এই যে কথাটা বললাম না যে ওখানে মার্কেটে অ্যাটাক হইছে, দুবাই শহরে অ্যাটাক হইছে। হু, আমেরিকা হু। কিন্তু সবার আগে ইরানে একটি স্কুলে অ্যাটাক করছে। স্কুলে অ্যাটাক করেছে। এটা মেয়েদের কিন্তু আমরা স্কুলে। বলি নাই। আমরা বলি না। না, এটা এটা আমরা এ বলি না এটা কারণ এটা হ্যাঁ, এটা নিউজ মিডিয়াতে এসেছে এসেছে এবং এটা কিন্তু দেখেন আমি বলি আমেরিকার একজন ঊর্ধ্বতন যতখানি কর্মকর্তার ইন্টারভিউ। যতখানি হুম, আমরা আলোচনা করি দুবাইয়ের উপর অ্যাটাক হয়েছে, আমরাও কিন্তু আলোচনা প্রশ্ন কিন্তু এটা আসছে সবার আগে যে দুবাইতে অ্যাটাক হয়েছে এটা কেমন ভাবে আমরা কিন্তু প্রশ্নটা এভাবে আনতে পারি নাই যে একটা স্কুলে হুম। অ্যাটাক হলে এটা কেন করলো আমেরিকা। দেখেন আমাদের মনস্তত্ত্ব কিন্তু ওভাবে তৈরি। আমেরিকা তো শুধু স্কুলে অ্যাটাক করে নাই। আমেরিকার অ্যাটাক স্কুল, আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেলা, সরকারি ভবন সবগুলি একসাথে। তো ঐরকম একটা সময় শুধু স্কুল নিয়ে আলোচনা করা যাচ্ছে না। তখন আয়াতুল্লাহ খোমেনি, আলী খামেনি মারা গেছেন। তাকে নিয়ে কথা বলতে হচ্ছে। এজন্য স্কুলটা আসে নাই। একটু কিন্তু ধরেন তো, যদি এমন হতো শুধু স্কুল। একটু ধরেন 1 মিনিট, 5-6 মিনিটের মধ্যে ঢুকতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি কিন্তু ধরেন অ্যাপ্রোচ একটা জিনিস কি ইরানের তো সামর্থ্য কম আমেরিকার তুলনায়, উহু, ফলে তারা তো ওইভাবে পারবেও না, উহু, তাই না? তারা তো ওইভাবে ওকে। পারবেও না চাইলে। আচ্ছা, ফেয়ার এনাফ। না, হুম, এখন আমি তোমাকে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। সময় আমাদের হুম, শেষ। তো তোমাকে আমি শেষ প্রশ্ন যেটি করতে চাই সেটা হচ্ছে আমরা আসলে এইসব যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ চলছে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে। রাশিয়া ইউক্রাইন যুদ্ধ চলছে, সৌদি আরব ইয়েমেন যুদ্ধ চলছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তো বহুদিন ধরেই চলছে, সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে, পাকিস্তান তারপরে আফগানিস্তান শুরু করছে। পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ হচ্ছে। এখন এই নতুন যুদ্ধটি আবার শুরু হলো। তো এইরকম একটা সিচুয়েশন এ আসলে কি মানে আমাদের আসলে কতটা ভয় পাওয়া উচিত? আসলে ভয় তো আমরা অনেক তো কিছুই আর আছে। যুদ্ধ দেখতে চাই না। আরেকটা জিনিস বলি তো আমরা তো যুদ্ধ দেখতে চাই না, আমাদের ভয় পাওয়া অনেক কারণ আছে। এখন আমরা যারা যুদ্ধ করি না সেই দেশগুলা যদি একাট্টা হয়ে সোচ্চার হয়েও হচ্ছি না কিন্তু। এখানে আমি একটা উদাহরণ দেন, কানাডার প্রধানমন্ত্রী কিছুদিন উহু, আগে সুইজারল্যান্ডে বোধহয় একটা বক্তৃতা দিয়ে খুব হাবা কুড়াইলো। উহু, কুড়াইলো না? উহু। যে মধ্যম শক্তির দেশগুলোকে একাট্টা হইতে হবে নাহলে উচ্চ শক্তির দেশগুলা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। না, এট দ্যা সেম টাইম আজকে কার্নি তো স্পষ্ট ভাষায় কার্নেস বলেছে পর্যন্ত বলে তারা আমি আমেরিকা সাপোর্ট করে। সাপোর্ট করছি, হ্যাঁ। ভালো করছি। তাহলে এই যে দ্বিচারিতা, উহু, কানাডার মতো দেশ যারা আছে, কানাডার মতো মধ্যশক্তি যে দেশগুলো আছে সেই দেশগুলো যদি সেই দেশগুলো যদি একত্রিত হয়ে আমেরিকাকে বলতো, শুধু আমেরিকাকেই বলতো যে তোমরা যুদ্ধ কইরো না, তাহলে কিন্তু সব যুদ্ধই বন্ধ হয়ে যায়। না, চীন আর রাশিয়া তো বলেছে। হ্যাঁ, চীনের আশা বলে, চীনের আশা তাদের ভাই না, তারা তো চীনের আশা যেটা বলবে তার উল্টাটা করবে। উহু। তো চীন রাশিয়া যদি বলতো আমেরিকাকে সাপোর্ট মানে যুদ্ধ মানে মানে কার্নি যদি বলতেন তাহলে যে আমেরিকা না, যুদ্ধ থামাতো এমন তো শুনতো কোনো থামাতো কথা না, না। কিন্তু একটা বয়ান তৈরি হইতো, তাই ওকে। না? তাহলে আসলে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে? আমাদের ভয় পাওয়ার কতটা কারণ? যে কোনো যুদ্ধ, যে কোনো ধ্বংসই ভয়ের কারণ। এভাবে চলতে থাকলে এই যে সভ্যতা হ্যাঁ। তিলে তিলে তৈরি হয়েছে, এই সভ্যতা থমকে যাবে। হুম, হুম, আর আমরা যেটা বলি ধরেন ইরানের এই যে ধরেন হুম, নারীর অত্যাচার পৃথিবীতে, এই সব কিছু না হুম, একটা প্রতিক্রিয়া জিনিস। ক্রিয়াটা হুম, আমরা হুম, বন্ধ করি, আমরা ক্রিয়াটা বন্ধ করলে প্রতিক্রিয়াটা আমরা বন্ধ অটোমেটিক হয়ে যাবে, না হলে আমরা বলতে পারবো হুম, ওটা বন্ধ করো। হুম, হুম। আপনি যখন নিজে নিজে একটা জিনিস ধারণ না করবেন চরিত্রের মধ্যে তখন অন্যকে সেই জিনিসটা বলতে পারবেন না।
না, ইরানের শরিয়া ল মানে ইরানের ব্যাপারে আমার একটা বয়ান আছে। সেটা হচ্ছে যে তারা ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে ধর্মের সৌন্দর্যটাকে নষ্ট নষ্ট করেছে, করেছে। ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ইরানে যেভাবে ধর্ম চর্চার জন্য ফোর্স করা হচ্ছে, এতে কিছু মানুষ চরম ইসলাম বিদ্বেষী হয়ে গেলেও তুমি তাদেরকে দোষ দিতে পারো না। না, না। এটা অত্যন্ত খারাপ। এটা অত্যন্ত অত্যন্ত খারাপ। ধর্ম একটা ভালোবাসার জায়গা। এখানে জোরাজুরি করে ভালোবাসা তৈরি করা তৈরি যায় না করা যায় না। মানুষের। হ্যাঁ। সেটাই। তো প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ছোটবেলায় আমরা একটা গান গাইতাম যে, "আজ যত যুদ্ধবাজ, দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ।" আমার মনে হয় পৃথিবীর সবগুলো দেশে এই আওয়াজ তোলার সময় এসেছে। আমরা আমাদের সচেতন সত্তাকে সবসময় সচেতন রাখবো। এই প্রত্যাশা রেখেই আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।